আসসালামু আলাইকুম। আজ টি-20 বিশ্বকাপ 2024-এর 21তম ম্যাচে মোকাবেলা করছে বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা। বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা ম্যাচটা কিছুক্ষণ পরেই শুরু হবে। এখন সময় বাজে 7টা, ঠিক 1.5 ঘন্টা পরে, 1 ঘন্টা 30 মিনিট পরে ম্যাচটি শুরু হবে। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে আমরা বলতে পারি সাউথ আফ্রিকা এবং বাংলাদেশের পরিসংখ্যান বলে বাংলাদেশ একটি ম্যাচও জিতেননি। অর্থাৎ এ পর্যন্ত বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা সর্বমোট 8টি ম্যাচে টি-20তে মোকাবেলা করেছেন। বাংলাদেশ 0, সাউথ আফ্রিকা 8। বিশ্বকাপে টি-20 ম্যাচে সর্বমোট 3টি ম্যাচে প্রতিযোগিতা করেছেন বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা, সেখানেও 0, অর্থাৎ বাংলাদেশ 0, সাউথ আফ্রিকা 3। ওভারঅল পারফরমেন্সে টি-20 এখনও সাউথ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ জিতেনি। কিন্তু এই যে এখন যে টি-20 বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে হচ্ছে, যে নিউ ইয়র্কের যেই নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম যেটা আছে, সেই স্টেডিয়ামটাতে বা এই স্টেডিয়ামগুলোতে যতগুলো স্টেডিয়ামে খেলা হচ্ছে সেগুলো আমার কেন জানি মনে হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ মিরপুরের স্টেডিয়াম। একটা বলতে পারি আমরা এরকম, যদি এই বাংলাদেশের কোনো পিচে, মানে সেটা যদি আমরা মিরপুরের স্টেডিয়ামে অনেক এরকম নিউজিল্যান্ডকে আমরা হারিয়েছি, ইংল্যান্ডকে হারিয়েছি, অস্ট্রেলিয়াকে হারিয়েছি টি-20 ম্যাচে, তখন দেখতাম বাংলাদেশের ওই মিরপুর স্টেডিয়ামের বিরুদ্ধে একটা ডিমেরিট পয়েন্ট যোগ হতো। প্রশ্ন হলো আইসিসির কাছে, যুক্তরাষ্ট্রের ম্যাচগুলোর বিরুদ্ধেও কি ডিমেরিট পয়েন্ট যোগ হবে? আর একটা বৈশ্বিক টুর্নামেন্টে এরকম পিচ কেন তৈরি করা হলো? এত লো স্কোরিং ম্যাচ, যেমন গত ম্যাচে 120 ডিপেন্ড করে ফেলতেছেন। পাকিস্তানের বোলিং লাইন অবশ্যই শক্তিশালী, ভারতের বোলিং লাইন অবশ্যই শক্তিশালী, তারা ব্যাটিং লাইন শক্তিশালী দোনো দলের। তাহলে সেখানে 120 ডিপেন্ড হয়ে যায়, তার মানে কত লো স্কোরিং ম্যাচ। টি-20 যেখানে আইপিএলে 200, 250, 350 রান চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে মানে কেউ নিরাপদ না। সেখানে আমাদের 120 চেঞ্জ করতে পারতেছে না, 6 রানে ম্যাচ হয়ে গেছে। এর আগেও ধারাবাহিকভাবে অনেকগুলো ম্যাচ আছে লো স্কোরিং, প্রচুর লো স্কোরিং ম্যাচ। 109 আসলো, সেটাও টাই হয়েছিল, আবার পরে আবার সেটা সুপার ওভারে গড়াইছে। তো ম্যাচগুলো নিয়ে লো, খুবই মানে পিচগুলো খুবই স্কোর মানে স্কোর লো হিসেবে গণ্য করতে পারি আমরা। এবার আসি আমরা হলো সাউথ আফ্রিকা এবং বাংলাদেশের পরিসংখ্যানের দিকে। পরিসংখ্যানে দেখা গেছে যে আমরা তো জানলাম যে একটাও জিতেনি। এখন যদি আমরা দেখি বাংলাদেশে সর্বোচ্চ, বাংলাদেশের ইন্ডিভিজুয়াল মানে বাংলাদেশের রান, বাংলাদেশ সর্বোচ্চ সাউথ আফ্রিকার বিরুদ্ধে করেছে হলো 175 উইকেটে। সেটা করেছিল 2007 সালে, এবং সাউথ আফ্রিকা সর্বোচ্চ করেছিল 224 4 উইকেটে, সেটাও 2017 সালে। এরপর আছে বাংলাদেশে সর্বনিম্ন রান 84 আবুধাবিতে 2021 সালে, আর সাউথ আফ্রিকা আছে 148 4 উইকেটে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন সৌম্য সরকার 150, সাউথ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ রান করেছেন কুইন্টন ডিকক 194। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন সাকিব আল হাসান 9টি, আর সাউথ আফ্রিকার পক্ষে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন নতরাজি এবং ফাঙ্গিসো, দুজনই 7টি করে। তার মানে ওভারঅল র্যাঙ্কিং বলি, পরিসংখ্যান বলি, সব দিক থেকে তারা এগিয়ে থাকলো। পিচটা যেহেতু মিরপুরের পিচ, তাই আশা করতে দোষ কী? আশা করি বাংলাদেশ আজকে জয়লাভ করে ভালো একটা ফলাফল আনুক এবং দ্বিতীয় রাউন্ডের জন্য এক পা দিয়ে রাখুক। আর একটা বিষয় হলো যে আজকে একাদশে পরিবর্তন আসতে পারে। কার পরিবর্তে আমি জানি না, তবে মেহেদি হাসানকে দলে রাখা আজকে খুবই যৌক্তিক আমি মনে করছি ওই পিচের জন্য। এবং যেহেতু ওদের দুজন বাহাতি ব্যাটসম্যান আছে, একজন হলো ডেভিড মিলার আর একজন কুইন্টন ডিকক। আর যেহেতু প্রথম কুইন্টন ডিকক ওপেনিংয়ে নামেন, মেহেদি যেহেতু পাওয়ার প্লেয়ার প্রথম দিকের বড় ওভারগুলো করেন, কাজে আসবে বলে মনে হচ্ছে। আর বাহাতি ব্যাটসম্যান হিসেবে কুইন্টন ডিককের পরিসংখ্যান অফ স্পিনারদের বিরুদ্ধে
স্ট্রাইক রেট 100-র নিচে, ওভারঅল সব মিলিয়েও 110-15 মতো। তার মানে হয়তোবা এটা একটা ক্লু হতে পারে তাকে দলে নেওয়ার। আবার যদি শরীফুল সুস্থ হয়ে যান সেখানে তো কাকে বাদ দিয়ে কাকে রাখবেন, তবে আমার উচিত হবে সৌম্য সরকারের একটা ম্যাচের ড্রপ দেওয়া, ব্যাটিং লাইন আপ বৃদ্ধি না করে বোলিং লাইন আপের স্ট্রেংথ বৃদ্ধি করা। যদি বাংলাদেশ সঠিকভাবে বোলিংয়ের সেট আপ বা বোলিং মানে টিম ওয়ার্ক করতে পারে তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ আজকে জয়লাভ করবে। আশা করি আপনারা ম্যাচটি উপভোগ করবেন। 8:30-এ খেলাটি দেখাবে ট্রফিতে এবং বাংলাদেশের নাগরিক টিভিতে। আল্লাহ হাফিজ।